বন্ধুরা, আরজিকর কাণ্ডে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রথম থেকেই একাধিক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, কিন্তু তার থেকেও বড় যে প্রশ্নচিহ্নটা দেখা দিয়েছে, এই সন্দীপ ঘোষের সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক রয়েছে। মমতা ব্যানার্জির এত এত তার প্রতি দায়বদ্ধতা কিসের? এই ঘটনায় সন্দীপ যেসব কুকীর্তি করে বেরিয়েছে, সেই কুকীর্তির সঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার পরিবারের বা তার দলের কি কারের এমন যোগ আছে যে ঘটনার সামনে চলে এলে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার টেকাতে পারবেন না? গোটা রাজ্যের যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে সেটাকে আর সামাল দিতে পারবেন না। তাই যে করে হোক সন্দীপ ঘোষকে তুষ্ট করে রাখতে হবে, যাতে সন্দীপ ঘোষ কোনো রকমেই আর কোনো কেন্দ্রীয় তদন্তের সামনে না পড়ে, যাতে করে সন্দীপ ঘোষ কিছুতেই মুখ না খোলে। এই মরিয়া চেষ্টা করছে এবং এইটা নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে। আর আজকে একটা বড় ঘটনা ঘটে গেল, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে চাইছিলেন, তার যে শেষ আশা ভরসার জায়গাটা ছিল, যেখান থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হতে পারে বলে বিরোধীরা অভিযোগ করছিল, সেই জায়গাটাতে কার্যত জল ঢালা হয়ে গেল। ফলে সন্দীপ ঘোষকে তো আর বাঁচানোর কোনো জায়গা রইলই না। তার পাশাপাশি প্রশ্ন, সন্দীপ যদি ফাঁসে তাহলে মমতা সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি এবার আষ্টেপৃষ্ঠে এই তদন্তের সঙ্গে জড়িয়ে যাবে? সেই প্রশ্নটাও আজকে কিন্তু বড় করে দেখা দিল। কি হয়েছে পুরো ঘটনা ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে প্রথম থেকেই সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তাকে পুলিশে ইনফর্ম করা, এই ঘটনা ঘটে যাওয়ার পর তাকে একবারও জেরা না করা, এবং এই রকম ঘটনায় যখন ছাত্র আন্দোলনে, ডাক্তারদের আন্দোলনে উত্তাল হচ্ছে গোটা বাংলা, সেই অবস্থাতে এই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া, এই থেকেই প্রশ্ন উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পীড়িত কিসের এই সন্দীপ ঘোষের জন্য। সন্দীপ ঘোষ মমতা সরকারের ঠিক কোন রহস্যটা বা কোন কোন রহস্যগুলো জানে যে জন্য তাকে এইভাবে তুলোই মুড়ে রেখে দেওয়া হচ্ছে। আর তারপর নগ্ন নির্লজ্জ মমতা সরকারের ভাবটা আরও সামনে চলে এলো, যখন দেখা গেল যে 1 বছরের পুরনো একটা দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলায় এখন এসআইটি তৈরি করেছে রাজ্য সরকার, এবং সেই এসআইটিতে যে বাছা বাছা অফিসাররা নিয়োজিত হয়েছে, তাদের ভূমিকা বরাবরই প্রশ্নচিহ্নের মুখে আছে। তারা তদন্ত করে দুর্নীতি কোনোদিন সামনে নিয়ে আসেনি, বরং যেসব তদন্তে রাজ্য সরকারের মুখ পুড়তে পারত, সেইখানে রাজ্য সরকারকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এমন ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বিরোধীরা তুলেছিল এই এসআইটির 4 অফিসারের বিরুদ্ধে। আর সেই জায়গা থেকেই এবার কলকাতা আদালতে একটা মামলা হয়েছিল। সেই মামলায় যিনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই প্রাক্তন উপাধ্যক্ষ আক্তার আলী, তিনি তার হয়ে তরুণজ্যোতি তিওয়ারি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন যে এই যে এসআইটি গঠন করা হয়েছে, এতে আসলে কোনো তদন্ত করার চেষ্টা হচ্ছে না, আসলে তদন্তটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যা তথ্য প্রমাণ আছে সমস্ত কিছু লোপাট করে দেওয়ার চেষ্টা চলছে। যেটুকুনি সেই অভিযোগপত্রে জানানো হয়েছিল যে এই সন্দীপ ঘোষের মাসিক ইনকাম অন্তত 20 কোটি টাকা। ভাবতে পারছেন, অন্তত 20 কোটি টাকা সে ইনকাম করে। কোথা থেকে ইনকাম করে? এই হাসপাতাল সংক্রান্ত যত কিছু দুর্নীতি আছে সব কিছুতেই তাকে তাকে টাকা তুলতে শোনা যায়। সে বর্জ্য পদার্থ খোলা বাজারে বিক্রি করে দেওয়া, ওষুধ বিক্রি করে দেওয়া, এখান থেকে কারোর বদলি করতে হবে সেই নিয়ে ঘুষ চালানো, এমনকি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে ফেল করিয়ে তাদের পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটা মোটা টাকা তোলা, এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে। এবং এখানে সন্দীপ ঘোষ এই কাজটাকে যে করতো, তাতে যারা অভিযোগ জানাতো তাদের হয় উত্তরবঙ্গে বদলি হয়ে যেতে হতো, আর না হলে তাদের কাজটাই ছেড়ে দিতে হতো। সন্দীপ ঘোষ বহাল তবিয়তে থেকে গেছে। এবং গত বছরও যে জুলাই মাসে, 2023 সালের জুলাই মাসে যে অভিযোগ করা হয়েছে, তারপর থেকেও রাজ্য সরকার স্বাস্থ্য ভবন চোখ বন্ধ করেছিল, ঘুমোচ্ছিল। এখন যে মুহূর্তে সিবিআই এই সন্দীপ ঘোষকে ডেকে জেরা করতে শুরু করেছে এবং তার ভূমিকাটা কী রয়েছে, খুনের মোটিভ কি, এইসব খুঁজে বার করার চেষ্টা করছে, সেই অবস্থায় রাজ্য সরকার একটা এসআইটি গঠন করেছে এবং তদন্ত করার চেষ্টা করছে। সুতরাং রাজ্য সরকারের মোটিভটাও কিন্তু এখানে দেখতে হবে। তারা সত্যিই তদন্ত করতে চাইছে, নাকি এই তদন্তের নামে সমস্ত কিছু ধামাচাপা দিতে চাইছে, সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এবং শুধুমাত্র এই প্রথমবার নয়, এই অপচেষ্টার অভিযোগ এই রাজ্য সরকারের বিরুদ্ধে আগেও উঠেছে, সারদাকাণ্ড রেফারেন্সে এসছে।
আর সেই সব নিয়ে আজকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে সেখানে কিন্তু মামলাটি গিয়েছিল। সমস্ত কিছু শুনে টুনে রাজর্ষি ভরদ্বাজ যেটা বলেছেন যে এই মামলায় এসআইটিকে তদন্ত করতে হবে না। আবারও মমতা সরকারের গালে, নবান্নের গালে ঠাস 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 করে ঠাটিয়ে থাপ্পড় পড়ল এবং বলা হয়েছে এই এসআইটি এই সংক্রান্ত যা তথ্য নথি সংগ্রহ করেছে আগামীকাল সকাল 10টার মধ্যে সমস্ত সিবিআইকে হ্যান্ডওভার করতে হবে, কেননা এবার থেকে সিবিআই এই কেসটা তদন্ত করবে। শুধুমাত্র তাই নয়, আগামী 17ই সেপ্টেম্বর এই কেসের স্ট্যাটাস রিপোর্ট সিবিআই আদালতে জমা দেবে। এবার এই যে ঘটনাটা ঘটলো তাতে মমতা সরকারের যে এর সঙ্গে একটা বড় ধরনের কোনো ইন্টেনশন ছিল সেই জায়গাটা কিন্তু কার্যত এস্টাবলিশ হয়ে গেল। তার থেকেও মজার ব্যাপার যেটা হয়েছে, এই রায় সামনে আসার সাথে সাথেই, হয়তো রায়ের কপিও এখনও হাতে পাননি, শুধুমাত্র বিচারপতির মুখ থেকে রায়টা হয়তো শুনেছেন, তার পরিপ্রেক্ষিতেই সন্দীপের আইনজীবীরা ইমিডিয়েটলি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে চলে গেছে। সিবিআই তদন্ত চায় না। আচ্ছা, একটা কথা বলুন তো, যে সন্দীপ ঘোষ সে এখন নিজে সিবিআই জেরার সামনে রয়েছে টানা, আজকেও 8 নম্বর দিন তাকে আজকে জেরা করা হচ্ছে, তার পলিগ্রাফ টেস্ট হবে। তো সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগ জমা করেছে, মৌখিক অভিযোগ নয়। যে আক্তার আলী অভিযোগ করেছিলেন তিনি শুধু মৌখিক অভিযোগই করেননি, তিনি প্রতিটি অভিযোগের সঙ্গে সুনির্দিষ্ট তথ্য প্রমাণও কিন্তু সাবমিট করেছিলেন। এবার এই অভিযোগটা করা হয়েছিল 2023 সালের জুলাই মাসে, সেটা এখন হচ্ছে 1 নম্বর। এবার এইটা নিয়ে যে এসআইটি তদন্ত করছে, তাহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো অ্যাকচুয়ালি তদন্ত করছে। সন্দীপ ঘোষ যদি সত্যিই নির্দোষ হয়ে থাকেন তাহলে এসআইটিই তদন্ত করুক আর সিবিআই তদন্ত করুক, সন্দীপ ঘোষের কিছু এসে যায় না, তিনি নির্দোষ হিসেবে প্রমাণিত হবেন। আর সন্দীপ ঘোষ যদি সত্যিই এই দুর্নীতিগুলো করে থাকেন, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হচ্ছে, তাহলে সেটা এসআইটি তদন্ত করুক আর সিবিআই তদন্ত করুক, সেই তদন্তে ধরা পড়বে। এখন এসআইটি যখন ঘোষণা হয়ে গেল তখন কিন্তু সন্দীপ ঘোষ চুপ করে বসে আছে, এটা নিয়ে কোনো রকম কোনো স্টেপ নেয়নি। এবং যে মুহূর্তে সিবিআই তদন্ত হলো সন্দীপ ঘোষ কিন্তু হাইকোর্টে চলে গেল যে সিবিআই তদন্ত করা যাবে না। এবার যখন হাইকোর্ট সিবিআই তদন্তের এগেনস্টে বলল যে হ্যাঁ সিবিআই তদন্তই করতে হবে, এসআইটি তদন্ত করা যাবে না, তখন সন্দীপ ঘোষ আবার ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে। অর্থাৎ এইখানেই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে, আদতে এটা সন্দীপ ঘোষ করছে নাকি এটা মমতা সরকার পিছন থেকে করছে? কেন এই প্রশ্নটা উঠছে? কেননা আপনারা জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির আরেকটা স্তম্ভের নাম হচ্ছে শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহান যে লুকিয়ে লুকিয়ে বেড়ালো, রাজ্য পুলিশ খুঁজে পেল না, তারপর যখন দাবরানি দিল কলকাতা হাইকোর্ট, সেই শাহজাহানকে খুঁজে বার করলো পুলিশ। খুঁজে বার করলো মানে সে ওদের আন্ডারেই ছিল, সারেন্ডার করলো, এমনটাই তো বিরোধীরা অভিযোগ করে। সেই শেখ শাহজাহানকে বাঁচাবার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট অব্দি ছুটে যাচ্ছে যে একে সিবিআই তদন্ত করা যাবে না, এবং সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান একজন ক্রিমিনাল নয়, সেটা রাজ্য সরকারের মাথা ব্যথার কী হয়ে আছে? ফলে এই শেখ শাহজাহান যে দুর্নীতিগ্রস্ত এবং মহিলাদের সঙ্গে যে অশালীন কাজ করেছে, সেইটা যে রাজ্য সরকারেরও একটা বড় অংশ যুক্ত আছে এবং তাদের আশীর্বাদের হাত মাথায় আছে, এই শেখ শাহজাহান ধরা পড়লে রাজ্য সরকারের এই শাসক দলের একটা বড় অংশ সামনে এক্সপোজ হয়ে যাবে, সেইটা সেইখান থেকে প্রমাণিত হয়ে গিয়েছিল এবং চিৎকার শুরু হয়ে গিয়েছিল মমতা সরকারের বিরুদ্ধে। আর তাই এবার রাজ্য সরকার সরাসরি না ঢুকে সন্দীপ ঘোষকে দিয়ে এইসব করাচ্ছে যে দেখো সন্দীপ, তুমি তো নিজে ফাঁসবেই, কিন্তু তার সঙ্গে রাজ্য সরকারও ফাঁসবে, সুতরাং এখন মামলাটা লড়ে এটা সিবিআইয়ের হাত থেকে বার করে নিয়ে আসতে হবে। ফলে এই ঘটনা, এই জল্পনা যখন আইনজীবী মহলে বাড়ছে, সেই জায়গা থেকে স্পেকুলেশনটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য, প্রোটেক্ট করার জন্য এত মরিয়া কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন একটা লোক বলছে আমি রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিচ্ছি, তারপরও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে কয়েক কিলোমিটার দূরে আরেকটা হাসপাতালে? যে সন্দীপ ঘোষকে নিয়ে দুর্নীতির এত অভিযোগ উঠছে, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চিত্তরঞ্জন মেডিকেলে যে যাও সেখানে গিয়ে এবার আয়েশ করো। সেইখানে যখন তাকে হাইকোর্ট বলছে যে একে লম্বা ছুটিতে পাঠাও, সেই ছুটিটা অবধি করতে পারছে না, 3টের মধ্যে না করলে আমরা অ্যাকশান নিয়ে নেব, তারপর সন্দীপ ঘোষ ছুটির আবেদন করছে। আবার সেই সন্দীপ ঘোষকে কালকেই নাকি স্বাস্থ্য ভবনে ওএসডি হিসেবে করা হয়েছে, যদিও আজকে স্বাস্থ্য সচিব বলেছে যে না এরকম কোনো খবর নয়, আপনারা এটা ঠিক করছেন না। যদি সেটা খবরটা সঠিক নাই হবে,
তাহলে এই খবর সামনে আসার পর যখন কালকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে তীব্র আলোড়ন শুরু হয়ে গেছে, তখন ওই শাসক দলের ফচকে ছোঁড়া ভাটাংশু কেন বলতে গেল যে বসিয়ে বসিয়ে কি সন্দীপ ঘোষকে মাইনে দেবে, তাকে তো একটা পোস্টে রাখতে হবে, সেই জন্য তাকে ওএসডিতে পাঠানো হয়েছে। কেন অন্যান্য মুখপাত্ররা ওই 3.5 বছরের জেল খাটা আসামি সহ বাকি মুখপাত্ররা বলতে শুরু করলো যে না, এটা সরকার না করলেই পারত, তার মানে ঘটনা কালকে ঘটেছিল, আজকে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইসব ন্যাকামি অন্য জায়গায় করবেন। স্বাস্থ্য সচিব আজকে মিডিয়াকে নাকি হেভি ঝেড়েছেন, মিডিয়াকে কটাক্ষ করেছেন, ওইসব কটাক্ষ অন্য জায়গায় রাখবেন। কারা চটি চাটে আর কাদের মেরুদণ্ড সোজা আছে বাংলা কিন্তু বুঝে গেছে। সুতরাং এই সন্দীপ ঘোষ যে অনেক কিছু রহস্য জানে এবং যে যে স্পেকুলেশনটা ছড়াচ্ছে যে সন্দীপ ঘোষ আসলে একটা দালাল, যে দুর্নীতি চক্র আরজিকর জুড়ে রয়েছে এবং যে দুর্নীতিটা জেনে যাওয়ার ফলে আমাদের ওই বোনটিকে আজকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ওই নির্মম অত্যাচার সহ্য করে, তার তার সেই দালাল চক্রের মাধ্যমে 20 কোটি টাকা সন্দীপ ঘোষ মাসে তুলতো বটে, কিন্তু তার কয়েক গুণ টাকা উচ্চ প্রভাবশালীর কাছে পৌঁছে যেত। সেটা কে? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন। তার সেটার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে, আপনার সরকারের কি সম্পর্ক রয়েছে, আপনার দলের কি সম্পর্ক রয়েছে, আপনার পরিবারের কি সম্পর্ক রয়েছে যে এই সন্দীপ ঘোষকে বাঁচাতে এত মরিয়া প্রয়াস শুরু হয়ে গেছে? কিন্তু আজকে সেই প্রয়াসে কলকাতা হাইকোর্ট কিন্তু জল ঢেলে দিল। অর্থাৎ এই যে দুর্নীতি লুকাতে এসআইটি তৈরি করে রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিল বলে অভিযোগটা বিরোধী দল বা সাধারণ মানুষ তুলতে শুরু করেছিল, সেই অভিযোগই কার্যত মান্যতা দিয়ে দিল কলকাতা হাইকোর্টও। এবং সেইটার পিছনে সেটা সামনে এলে যে রাজ্য সরকার একটা বড় অংশ সন্দীপ ঘোষ সকলেই ফাঁসবে, সেটা এই রায়ের পর, এসআইটির পর কোনো রকম মামলা হলো না, সিবিআইয়ের পর মামলা হলো, সিবিআই কন্টিনিউ হবে, সেই মামলার পর ডিভিশন বেঞ্চে গেল, এই মরিয়া চেষ্টা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে আরজি করে সত্যিই কেঁচো খুঁড়তে অজগর বেরোবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেষ্টা করছেন সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে, সেই জায়গা থেকে শেষ পর্যন্ত কি সাফল্য পাবে? আর এই সন্দীপ ঘোষকে ধরেই সিবিআই তদন্তের মাধ্যমে এই বাংলায় স্বাস্থ্য বিভাগে যে বৃহত্তর দুর্নীতি চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বলে বিরোধীরা অভিযোগ করছে, সেই জায়গাটা কি সিবিআই সত্যিই খুঁজে বার করতে পারবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।